গতকালকের পত্রিকায় ছিল রাষ্ট্রের ভার ফখরুল সাহেবের কাঁধে। সাংবিধানিকভাবে তো তাই। আমারে বলতে দিবেন তো, খালি আপনি বললে তো হবে না। না, আমি আপনাকে মনে করি একজন নিরপেক্ষ ব্যক্তি যদি রাষ্ট্রপতি হয়, নিরপেক্ষ হওয়ার শর্তটা কি লেখা থাকতে হবে তো। আপনি পত্রিকায় লিখে দিলেন সাংবিধানিক প্রধান তো রাষ্ট্রপতি। প্রধান একদিন আমি রাষ্ট্রের ভারটা কোন অনুচ্ছেদে। গণতন্ত্র একটা ভয়ঙ্কর জিনিস। আপনি গণতন্ত্রের সঙ্গে যদি যথাযথ না হয়, গণতন্ত্র যে প্রতিশোধটা নেয় ইতিহাসে স্মরণীয় ঘটনা হয়ে থাকে। রাষ্ট্রের ভার যার উপরে, তার উপরে যখন বালা মুসিবত আসে তখন একটা ক্রাইসিস তৈরি হয়। আপনার কোনো বক্তব্য যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, সে নিশ্চিত থাকেন আপনার সেই বক্তব্য সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি প্রশ্ন শুরু করব জনাব শামসুজ্জামান দুদা আপনাকে দিয়েই। বহুদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, যদিও ফলাফল কি হবে সেটা আগেই বোঝা গিয়েছিল, কিন্তু তারপরও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই যে জামাত ইসলাম ও এনসিপি প্রতিদ্বন্দ্বী দিল, এবং যাকে দিল তিনি একসময় আপনাদের দলই করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, একাধিকবার এমপি হয়েছেন, 2 আসনে মনোনয়ন পেয়েছেন। তো আসলে কি বিএনপি বিরুদ্ধে বিএনপি দাঁড় করিয়ে দিয়েছিল জামাত এবং এনসিপি? এটা করে তাদের কি রাজনৈতিক উদ্দেশ্য আসলে সফল হলো? এটা জামাত যারা প্রার্থী তাকে করেছে, আমার থেকে ভালো বলতে পারবে। মনের ভিতরে তো ঢোকা মানে মুশকিল। এমন একজনকে যদি প্রার্থী দেয় যিনি একসময় আপনাদের সাথে ছিলেন, তো এই ব্যক্তির প্রতি নিশ্চয়ই এরকম একটি ধারণা থাকার কথা বিএনপি যারা করেন তাদের, যে সে আপনাদেরকে ঠকিয়ে চলে গিয়েছেন বা আপনাদের সাথে থেকে আপনাদের সঙ্গে বিরোধিতা করেছেন। তো এরকম একজন লোক এমনিতেও ভোট পাবে না আপনাদের, তাহলে এখানে প্রতিদ্বন্দ্বিতার কি সুযোগ? শুধু ওনাকে না, যে কোনো একটা প্রার্থী ওরা যেতে দিত। এটা তো সম্ভব না যে গোলাম আজম সাহেব আবার বেঁচে ফিরবেন। তিনি যদি ফিরে আসতেন, তাকেও যদি জামাত, তাদের মানে ধর্মগুরুর মতো না ব্যক্তিত্ব তাদের, তাকে প্রার্থী করলেও পরিস্থিতি ঈদ থেকে ভালো হতো না। মানে এই যে পরিস্থিতি দাঁড়াইছে, কেন তারা প্রার্থী করলো এই প্রশ্ন যদি আসে, তাদের বিষয়টা আমার মনে হয় আলাপ আলোচনার জায়গাটা, সুযোগটা রাখা, যাতে বিএনপি একবার অনুরোধ করে, বিএনপি একটু আলোচনা করে, তো এই প্রার্থী প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে। তো আমাদের কাছে মনে হয়েছে যে বিরোধী দল কার্যকর বিরোধী দল হোক, শুধু খাতা কলমে আর মুখে মুখে না। তো তারা একটা প্রার্থী দিয়েছে, ওকে ইলেকশন ঠিক আছে। তো বিএনপির আমার কাছে মনে হয় সঠিক পথেই গেছে, বরঞ্চ বিরোধী দল ইতিহাসের মানে এই বলার সুযোগটা রাখতে পারত যে তারা এত সদস্য থাকার পরও এই মুহূর্তে মানে সর্বমতে একজন ব্যক্তি রাষ্ট্রের রাষ্ট্রপতি হোক, এই সুযোগটা তারা না করে বরঞ্চ এমন একজন ব্যক্তিকে তারা বিরোধিতা করছে। আমার কাছে মনে হয় মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, যিনি 18 বছর শুধু লড়াই করেননি, বাংলাদেশের রাজনীতিতে নিজেকে মানে এক বিতর্কহীন একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করছে। তার ব্যবহারে, আচরণে, মতদর্শকতায়, বিশ্বস্ততায়, সকল দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে কেউ সমর্থন করতে পারত। এটা কি এরকম যে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবেন, সবার কাছে গ্রহণযোগ্য, এটা প্রমাণিত হবে, সেটা তারা হতে দিলেন না? এটাও আমি ওইভাবে নিব না। এই জন্যে নিব না যে একজন ব্যক্তি ভালোকে ভালো বলার সুযোগ থাকার পরও যদি না বলে, তা আমি তাকে দোষারোপ করব না। এটা কিছুটা আমি বলবো যে নিজেকে হয়তো সে বিতর্কিত করেছে। এটা মানে জামাত ইসলাম না করলেও পারত, তো করছে, তার মানে তাকে সমালোচনা করব, এটার আমার প্রয়োজন নাই। এই জন্যে প্রয়োজন নাই যে বিরোধী দল তো প্রার্থী দিতেই পারে, দিয়েছে, কিন্তু তাতে তো গণতান্ত্রিক রাজনীতিতে ওই মানুষটি মানে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কালির দাগ পড়ছে, এটা তো আমার কাছে মনে হয় না। বরঞ্চ তিনি তার সঠিক জায়গাটা বিএনপি তাকে বসিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয় এটা ঠিক যে সকল দল, সকল মতের মানুষের এক ধরনের শ্রদ্ধা রয়েছে, এবং তার যে দীর্ঘ সময়ের রাজনৈতিক আচরণ, সেখানে তিনি এক ধরনের সম্ভ্রান্ত আচরণকারী মানুষ। তিনি প্রতিপক্ষকে কখনো বেল্টের নিচে আক্রমণ করেন নাই, তিনি প্রতিপক্ষকে কখনো তার দুরবস্থার সুযোগ নিয়ে অপমান করেন নাই। এই বিষয়গুলি কিন্তু খুবই প্রণিধানযোগ্য। তো এরকম একজন মানুষ রাষ্ট্রপতি হলেন, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলেন না। তো এটা কি এই জন্য যে কেউ কেউ রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে
নিজের নাম ইতিহাসে রাখতে চান? যেমন আমরা ওসমানী সাহেবের নাম মনে করতে পারি, উনি দাঁড়িয়ে গিয়েছিলেন তারই একজন প্রিয় মানুষের বিপরীতে। তারপরে কামাল হোসেন সাহেব একবার রাষ্ট্রপতি দাঁড়িয়েছিলেন, তারপরে তো বদরুল হায়দার চৌধুরী দাঁড়িয়েছিলেন। সেরকম ইতিহাসে একটুখানি পদপ্রার্থী হিসেবে নাম রাখাই কি আসলে আগ্রহ? এখন দুদু ভাই যে কথাগুলো বললেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ব্যক্তি সম্পর্কে, এগুলোর সাথে আমি দ্বিমত করতেছি না। উনি একজন সজ্জন ব্যক্তি, উনি রাজনীতির সাথে সম্পৃক্ত, উনি বেগম খালেদার সাথে রাজনীতি করছেন, উনি কারোর সাথে ফিল্ডি ওয়ার্ডস ব্যবহার করেননি, উনি আক্রমণাত্মক হননি, উনি আস্থা অর্জন করছেন। এগুলো নিয়ে নেগেটিভ, একজন রাষ্ট্রপতি তো এটাই আমি বলি এগুলো নিয়ে নেগেটিভ কিছু বলার নাই। এখন যে আমি বলি দুদু ভাই যা বলছে সব ঠিক, তাহলে আমার আলোচনা থাকে না তো। না, আপনি সমর্থন করলে কি আলোচনা থাকবেন? আমরা অন্য প্রশ্নে চলে যাব। শেষ করতে দেন। প্রথমত আপনি বললেন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। আমি আপনাকে হোস্ট হিসাবে যদি প্রশ্ন করি, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কাকে বলে? যেখানে দুইজন প্রার্থী থাকে, বিনা ভোটে হয় না, যেমন আমরা যেখানে ইলেকশনে দেখেছি, যেখানে আপনি ভোটের আগে 153টা না কয়টা সিট হয়ে গিয়েছে। যেখানে আপনি বললেন ফলাফল নিয়ে যখন অনিশ্চয়তা থাকে না, যে নির্বাচনে ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকে, সেটা হলো প্রতিদ্বন্দ্বিতামূলক। ওপেন ব্যালটে ভোট দিতে হয়, পুশ ফালানোর সময় তাকায় দেখে ঠিক আছে কিনা, সঠিক ব্যক্তিকে দিচ্ছে কিনা, নাহলে আবার পথ চলে যাবে, অনেক কিছু। তো সে কারণে এই যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক না, 1 নম্বর। 2 নম্বর, দলীয়ভাবে যদি আসেন, স্ট্যান্ডিং কমিটি বলছে ইলেকশনের আগে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম, সেটা হচ্ছে প্রার্থী নির্বাচনের জন্য। সেটাই তো বললাম। তাহলে কি হইল? দায়িত্ব দিলে এক ব্যক্তির কাছে, অর্থাৎ অন্য কারো কোনো পছন্দ নাই। যদি স্ট্যান্ডিং কমিটি 5টার নাম দিত তাদের কাছে, তাও বুঝতাম। ভার দিলেন তার কাছে, তাকে সিলেক্ট করা হইল, আর ভোট কনফার্ম করলো তাকাই থেকে, পাশে লিখতে হবে কে কোন আসনের। তো এইটা যেমন একটা নিরর্থক সময় ব্যয় করা, একইভাবে এখনও যে আমরা আলোচনাটা করতেছি, আমার কাছে এটাও ওয়েস্টেজ অফ টাইম। আপনি ইউ জাস্ট টেল মি এই টাইমটা ব্যয় করতেছি কেন? এই টাইমটা ব্যয় করছি এই জন্য যে আমরা বোঝার চেষ্টা করছি যে প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি পদের যে ভার, রাষ্ট্রপতি পদের যে ভার, সেই ভারটা যে দায়িত্ব এবং আমাদের রাষ্ট্রপতি পদের কাছে যে আশা, আচ্ছা, সেইটা তো ওই 3 জোটের রূপরেখার মধ্যে দিয়ে যখন প্রধানমন্ত্রীকে অনেক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, তখন থেকেই বাধাগ্রস্ত হয়েছে। ঠিক আছে, রাষ্ট্রপতির কাঁধে সেইখানে কি কোনো সম্ভাবনা আছে কিনা? কারণ এই নতুন প্রজন্ম তো এই ব্যাপারগুলি সম্পর্কে ভালো জানে না। দেখি আমরা চেষ্টা করি জানানোর। গতকালকের পত্রিকায় ছিল, 21 তারিখ তো গতকাল গেল, বাংলাদেশ প্রতিদিন লিখছে রাষ্ট্রের ভার মানে ফখরুল সাহেবের কাঁধে। সাংবিধানিকভাবে তো তাই। আমারে বলতে দিবেন তো, খালি আপনি বললে তো হবে না। আমি আপনাকে মনে করি এই যে শিরোনামটা দিল, রাষ্ট্রের ভার তার কাঁধে। আপনি আমাকে সংবিধানের একটা অনুচ্ছেদ দেখান যেই অনুচ্ছেদ বলে যে রাষ্ট্রের ভারটা রাষ্ট্রপতির কাঁধে পড়ছে, একটা অনুচ্ছেদ আমাকে দেখান। রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হইবেন রাষ্ট্রপতি। প্রধান সে এক জিনিস, তো সংসারের প্রধান বাপের ঘাড়ে দেয়। এইবার আসেন, ভালো কথা বলছেন। রাষ্ট্র তো ওইভাবে লিখেছে। আমি সংসারের বাবা, স্বামী, হ্যাঁ, সংসারে ভাড়া আমার উপর। আমাদের সামাজিক ভাবে সেটাই হয়। সামাজিক ভাবে যার ভার, যার সংসারের ভার যার উপরে, তার কাজ কি? আয় করা, ব্যয় করা, আর তারপরে কোথায় কি লাগবে, কার কি সুবিধা, তাকে কেউ পাত্তা দেয়, কার কি সুবিধা, কার কি অসুবিধা, সব দেখতে হয়। আচ্ছা, তো রাষ্ট্রকে যদি আপনি একটা পরিবার ধরেন, দায়িত্বটা কার? প্রধানমন্ত্রীর না রাষ্ট্রপতির? এখানে সাংবিধানিকভাবে রাষ্ট্রের নির্বাহী, এই যেমন এই কাজগুলোর রাষ্ট্রের ভার হচ্ছে রাষ্ট্রপতির কাঁধে, কিন্তু নির্বাহী এক্সিকিউটিভ যে দায়িত্ব সেটা প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভার মানে বাজার করা, রাষ্ট্রের ভার কার উপরে? আচ্ছা, আরো ক্লিয়ার করে দিচ্ছি। এবার রাষ্ট্রপতি একটা ভালো কথা বলছে, উনি আবার বলছেন একই দিনের পত্রিকায়, সুখী সমৃদ্ধ নতুন দেশের স্বপ্ন দেখি। এইটাই কোনো বাধা নাই, কোনো সাংবিধানিক বাধা নাই। মানে আপনি স্বপ্ন দেখবেন, এতে কোনো সাংবিধানিক বাধা নাই। সব আইনের ঊর্ধ্বে আপনার স্বপ্ন দেখা, সব আইনের ঊর্ধ্বে আপনার স্বপ্ন দেখা, এবং এই আপনি স্বপ্নটা দেখতে পারেন। এইটুক লিবার্টি আমাদের রাষ্ট্রপতির আছে, এতে কারো বাধা চলবে না। আর আপনি হাজার বাধা দিলেও আমি রাত্রে স্বপ্ন দেখবো, আপনি আটকে রাখতে পারবেন না। কেন বলছি? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, একজন নিরপেক্ষ ব্যক্তি যদি রাষ্ট্রপতি হয়, নিরপেক্ষ হওয়ার শর্তটা কি?
শর্ত হলে আমি রাজনৈতিক সমস্ত পদ থেকে আমি অব্যাহতি নিলাম। সকল লাভজনক পদ থেকে অব্যাহতি দিতে হবে। দলীয় পদ থেকেও তো অব্যাহতি, লাভজনক তো অন্য কথা। আমি তো জীবনে সব লাভ মানে দুইভাবে অব্যাহতি নিতে হবে, লাভজনক পদেও থাকা যাবে না, আবার দলীয় পদেও থাকা যাবে। আমি একমত, লাভজনক পদ থেকে অব্যাহতি দিলে কোনো লোকসান নাই আমার, কারণ আমি যে জায়গাটায় থাকবো এইটা আমি 2000 কোটি টাকার মালিক হইলে ওই জায়গায় থাকার সুযোগ নাই, ঠিক আছে? আর 2000 কোটি টাকার মালিক হওয়ার পরে ওই ফ্যাসিলিটিস আপনি পাবেন না। সুতরাং ওটা লাভজনক পদ। লাভজনক পদ একটা ছাইরে আরেকটায় যাচ্ছি, যেখানে আর্নিংয়ের চিন্তা ছিল ওখানে আর্নিংয়ের চিন্তা নাই। আর যেটা আপনি যে এই যে মানে সব দলের সমস্ত পদ থেকে ঊর্ধ্বে উঠলে যদি নিরপেক্ষ হয়ে যান, তাহলে আমি কি যা ইচ্ছা তাই করতে পারবো? আমি যদি মনে করি যে অমুক টুঙ্গিপাড়া যাব বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে, আমি পারবো না। আবার যদি বলি জিয়ার কবরে যাব না নিরপেক্ষতার নামে, সেটা আমি বিচৌধুরীর ইতিহাস যদি দেখি, উনি কিন্তু এইটার নামে যান নাই, ফলাফল কিছু, উনি তো নিরপেক্ষ। আপনি যখন দল ত্যাগ করে ফেললেন তখন তো আপনি নিরপেক্ষ, সব কিছুর ঊর্ধ্বে। আপনি সব জায়গায় যাইতে পারেন কিংবা নাও যাইতে পারেন। সেজন্য বললাম এই সমস্ত শিরোনামগুলা ওয়েস্টেজ অফ টাইম। এবং আমাকে সারপ্রাইজিং যে পত্রিকা লেখে কিভাবে। এবং আপনাকে আমি দায়িত্ব দিলাম, আমি একটা সংবিধান অনুচ্ছেদ খুঁজে বের করেন যেখানে বলা হয়েছে রাষ্ট্রের ভার রাষ্ট্রপতির। লেখা থাকতে হবে তো, আপনি পত্রিকায় লিখে দিলেন সাংবিধানিক প্রধান তো রাষ্ট্রপতি। প্রধান একদিন আমি রাষ্ট্রের ভারটা কোন অনুচ্ছেদে? ওই যে সংসারের ভার একটু আগে আমি আপনাকে তো অনুচ্ছেদ লাগবে তো, সংবিধানে তো অনুচ্ছেদ লাগবে না। আপনি এনে বৈশা বলবেন সব যদি এইভাবে স্পেসিফিক বলে দিতে হয় তাহলে আর মানুষ তো সংবিধান সবই তো লাইনের সংবিধানে বলা আছে। প্রধানের যা দায়িত্ব সেটাই। এরপরে আসেন আমরা আরেকটু আবার আমাদের অন্য আলোচকের কাছে যাই। আমরা এতক্ষণ যেটা শুনছিলাম, আমাদের আলোচক বলছিলেন যে রাষ্ট্রের ভার নাকি রাষ্ট্রপতির হাতে আসলে সাংবিধানিকভাবে নাই, মানে কোথাও লেখা নাই। এটাকে আসলে লেখাই থাকতে হয়। আর রাষ্ট্রকে দেখে রাখার একটা ভার তো রাষ্ট্রপতি, অর্থাৎ কোথাও সংবিধানের লঙ্ঘন হচ্ছে কিনা, কোথাও সরকার ভুল আচরণ করছেন কিনা, এই জায়গাগুলি তো আসলে অভিভাবকের মতো তার দেখার কথা। আদৌ কি রাষ্ট্রপতি সেটা পারেন এখনকার যে সাংবিধানিক কাঠামো? রাষ্ট্রের তিনি 1 নম্বর ব্যক্তি, তাকে দিয়ে গণনা শুরু হয়। এটা সম্মানজনক একটা অবস্থা, বিরাট সম্মান, বিরাট সম্মান। 2 নম্বর আছে, তিনি সাংবিধানিকভাবে যে ক্ষমতার অধিকারী। আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, 2টা দিক আছে, একটা স্বাভাবিক সময়ের, একটি জরুরি মুহূর্ত। রাষ্ট্রপতি কিন্তু 2টো সময়ই রাষ্ট্রপতি। তা আমি স্বাভাবিক সময়টার কথা বলছি, যে জায়গায় তার খুব বেশি কাজ নাই। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু যেই সময় আর প্রধানমন্ত্রীর কার্যকারিতা নাই, তখন মানে তিনি অপ্রতিদ্বন্দ্বী। রাষ্ট্রের আমরা দেখেছি যে একটা মানুষ 3টা পিরিয়ড পার করলেন। হাসিনা তাকে অ্যাপয়েন্ট করছিলেন, তারপরে ডক্টর ইউনূসের সময় তিনি ছিলেন, আর বিএনপির সময় তিনি অবসরে গেলেন। আমি তার মানে ছোট্ট নামটা বলি, সেটা হচ্ছে চপ্পু সাহেব। তো চপ্পু সাহেবের শুরুটা, মাঝেরটা, শেষটা একটা সময় একটা অবস্থান তৈরি হলো। শুরুতে তিনি ওই যে আমরা যেভাবে বলি না যে কি বলে, কবর জিয়ারত ছাড়া খুব একটা কাজ নাই, কিন্তু মিস্টার চপ্পু সাহেবের ভিতরে অনেকগুলো অবস্থান আমরা লক্ষ্য করছি। সেই অবস্থানে ডক্টর ইউনূস সাহেব তার অফিসে যাক আর না যাক, চপ্পু সাহেব যে রাষ্ট্রের প্রধান 1 নম্বর ব্যক্তি, ডক্টর ইউনূস সাহেব না, সেটা সাংবিধানিকভাবে আমরা লক্ষ্য করছি। আর বিশেষ মুহূর্তের কথা বলতে গেলে পরে এই দেশের 55 বছর ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন রাষ্ট্রের একটা মুহূর্ত, একটা সময় নানাভাবে আমরা লক্ষ্য করেছি, দেখেছি। তো এখন যিনি রাষ্ট্রপতি, বেশিরভাগ সময়ে তিনি সংবিধানের আওতায় তার কাজগুলো তিনি করবেন, কিন্তু তার অর্থ এই নয় যে তার আর কোনো কাজ নাই। যথেষ্ট কাজ আছে। তিনি যেখানেই যাবেন, পৃথিবীর মানে বাংলাদেশে 1 নম্বর ব্যক্তি হিসাবে সেই অনুষ্ঠান, সেই জায়গা পূর্ণভূমি হিসাবে এবং অনন্য বিষয় হিসাবে চিহ্নিত হবে। সে তো মানে মাননীয় থেকে মহামান্য এই শব্দের মধ্যে সব কিছু সীমাবদ্ধ, এটা আমার কাছে মনে হয় না।
আর যিনি এখন মহামান্য রাষ্ট্রপতি, তার উপরে অনেক কিছু নির্ভর করে। ওই যে মিস্টার শাহাবুদ্দিন সাহেবের সময়ের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে তিনি যেই সময় রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন, সেই সময়টার তিনি শুধু বসে টসে মানে পার করছেন এমন না, তার মতামতের উপরে ভিত্তি করেও অনেক কিছু মানে সিদ্ধান্ত সেই সময় সরকারকে নিতে হয়েছে। সেই শাহাবুদ্দিন সাহেব একটা নিশ্চয়ই আপনার স্মরণও আছে, বিল গেলেই মানে তার আগের পরের যে রাষ্ট্রপতিরা অ্যাকসেপ্ট করছে, মানে উনি সেটা করতেন না। উনি ওইটা বিশ্লেষণ, পড়াশোনা এবং প্রয়োজনীয়তা আছে কিনা এই বিষয়টাও করছেন। তো তখনও রাষ্ট্রপতি কিন্তু আজকের মতোই এই একই অবস্থায় ছিল, কিন্তু ব্যক্তি অনেক সময় তার ভূমিকা রাখতে পারে। তো সেই কারণে মানে বাংলাদেশের অনেক প্রেক্ষাপটে ডিটেলস আলোচনা অনেক সময় করা কঠিন। মানে গণতন্ত্রের বিষয়টা এমন যে আপনি গণতন্ত্র অর্জন করছেন মানে সব কথা নির্দ্বিধায় বলতে পারবেন এমন নাও হতে পারে। ব্যক্তির, প্রতিষ্ঠানের, দলের অবস্থানও অনেক সময় মানুষের সীমাবদ্ধতার মধ্যে নিয়ে যেতে পারে। তো সেই কারণে আমি গণতন্ত্র বা অন্য দলের কথা বলছি, তাহলে আমি রাষ্ট্রপতিকে কেন আমি চাচ্ছি যে সবটাই তিনি করবেন বা সবটাই তিনি বলবেন? তারও তো কিছু সীমাবদ্ধ থাকতে পারে। একটা অভিযোগ আছে যে এই যে সকল ক্ষমতা বা প্রায় সর্বময় ক্ষমতা প্রধানমন্ত্রীর উপরে ন্যস্ত করা আছে, সেই কারণে প্রধানমন্ত্রীর পক্ষে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠা সম্ভব, যেটা যারা সংস্কার করেছেন তারাও বলেছেন। আমি আপনার সঙ্গে খুব বেশি দ্বিমত করছি না, কিন্তু কিছু ঘটনা আপনাকে আমি মনে করি মানতেও হবে, বলতেও হবে। সেটা হচ্ছে গণতন্ত্রের সব কিছু আইন নির্ভর চলে না। যেমন আপনি যদি ব্রিটিশ গণতন্ত্র বা সিস্টেম দেখে তাকান, ওখানে কিছু রীতিনীতি যেগুলো ঠিক আইন না, অর্থাৎ ওদের সংবিধানে অর্ধেকটাই অলিখিত। আর যেমন সালাম দেওয়াটা আমাদের দেশে, এটা আইন না, কিন্তু এইটা একটা সভ্যতার একটা অংশ হিসাবে ধরে। এইটুকু শিখিস নাই যে একটা বয়স্ক মানুষকে বা একটা মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য সালাম দিতে হয়। তো গণতন্ত্র অন্য অর্থে আপনি এইভাবে দেখতে পারেন, যা খাতা কলমে এবং লিখিতভাবে লেখা আছে তার বাইরে আর কিছু করা যাবে না, তার বাইরে আর কিছু করা যাবে না। বাংলাদেশের গণতন্ত্র বলতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর জন্য সুদীর্ঘ কালের একটা লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। 71-এ যে মুক্তিযুদ্ধটা, সেটা অনেক অর্থেই গণতন্ত্রের জন্য। সেই যুদ্ধের পরের 3.5 বছরের মধ্যে আমরা গণতন্ত্রের পরিণতি দেখেছি। কিন্তু গণতন্ত্র একটা ভয়ঙ্কর জিনিস। আপনি গণতন্ত্রের সঙ্গে যদি ঠিক আচরণটা আমার কাছে মনে হয়েছে যথাযথ না হয়, গণতন্ত্র যে প্রতিশোধটা নেয় সেটা আবার মানে ইতিহাসের স্মরণীয় ঘটনা হয়ে থাকে। যেমন শেখ মুজিবুর রহমান সাহেব, উনি বাংলাদেশের রাজনীতিতে 2-1 জনের ভিতরে একজন জনপ্রিয় ব্যক্তি, এই ব্যাপারে দ্বিমত করা যাবে না। আপনার 71 72-এর পর তিনি যখন ক্ষমতায় মানে প্র্যাকটিসে গেছেন, মানে রাষ্ট্রের প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী, অল্প সময়ের ভিতরে 3.5 বছর পরে তার যে পরিণতিটা আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে, এমন একটা জনপ্রিয় ব্যক্তি মারা যাওয়ার পরে, যেমন তার জন্য এই দেশের অনেক মানুষ এক সময় মানত করছে যে আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখলে এই করবেন, এরকম ঘটনা আমার প্রত্যক্ষ আছে। আবার মারা যাওয়ার পরে এই ঘটনাও দেখা আছে, মানে দেখছি, যেটা আমার কাছে একটা বিস্ময়কর মনে হয়েছে। সেটা হচ্ছে মানুষরা দায়ী করেছেন যে ক্ষমতাকে, না আমি এটা শেষ করে দিই। সেটা হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে, আনন্দ উল্লাস করছে একটা মানুষ, এই মানুষটা জন্য মানুষ মানে মানত করছে বাঁচার জন্য, আর তাকে আবার মেরে ফেলেছে উৎসবে। তো এটি গণতন্ত্রের বাইরে কোনো ব্যাপার না। আপনি গণতন্ত্রকে যখন একদলে রূপান্তরিত করবেন, কারণ যার হাতে বিশ্বাস, আস্থা সবকিছু দেওয়া হয়েছে। তো এই রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার সঙ্গে কি আসলে সেটা সম্পর্ক? কেননা সবটাই গণতন্ত্রের আচরণটা তো ব্যক্তি, না ব্যক্তির কখনোই না। আপনি গণতন্ত্রের জন্য ফখরুল ইসলাম আলমগীর যে লড়াইটা করছেন,
তার প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের কারণে এই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, তো সেই কারণে তিনি রাষ্ট্রপতি, মহামান্য। তো এখন সেই জায়গাটাকে লালন করা, সেই জায়গাটাকে বিশ্বস্তর সঙ্গে এগিয়ে নেওয়া, এটাই হচ্ছে তার প্রধান কাজ বলে আমার কাছে মনে হয়। রাষ্ট্রপতির যে হাতে ক্ষমতা কম, আপনি সেটা নিয়ে একটুখানি বলার চেষ্টা করেছিলেন। তো এই স্বল্প ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপতির কি আসলে সম্ভব, আপনি যেটা বলছিলেন? আচ্ছা, আমি আপনি বলি, দুদুভাই অনেকগুলো কথা বলছেন। রাষ্ট্রপতির গুরুত্ব কখন হয়? জরুরি পরিস্থিতিতে। ওনার কথার অর্থটা হইল, সোজা বাংলা যদি বলি, ক্রাইসিস টাইমে, সংকটে। তখন অনেক পাওয়ার না, ওটাকে ব্যবহার করা হয় ঢাল হিসাবে। সামনে সামনে থাকেন, আমরা আছি, XYZ যাই থাকুক, সেটা পরে আসতেছি। ক্রাইসিস টাইমে তার গুরুত্ব, তার মানে কি, রাষ্ট্রের ভার যার উপরে, তার উপরে যখন বালা মুসিবত আসে, হ্যাঁ, তখন একটা ক্রাইসিস তৈরি হয়। তখন মন্দের ভালো তাকে ঢাল হিসাবে রাখা, এই জন্য বলা হয় এটা। তারপর বললো একজন রাষ্ট্রপতির কথা, উনি 3টে জায়গায় ফেস করছেন। আচ্ছা, আপনি যদি ডাই হার্টেড একটা দলের লোক থাকেন, আপনি বললেন যে আমি পার্লামেন্টে গিয়ে ভাষণ দিলাম শেখ হাসিনার সময়, রাষ্ট্রের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ব্যক্তি আবার যখন বিএনপি ক্ষমতা আসলো, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। কে ঘোষক এই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু বলছেন, তার মানে ক্রাইসিস টাইমে রিয়েল ফেসটা দেখবেন যে উনি কি সত্যি ডাইহার্টেড আওয়ামী লীগ করছিল, নাকি সত্যি ডাইহার্টেড বিএনপি করছিল। ক্রাইসিস তো গিয়েছে, আমি বলছি, তাকে কি মনে হয়েছিল, উনি কি আসলে আওয়ামী লীগ ছিল? ওর আওয়ামী লীগও না, বিএনপিও না, বঙ্গবন্ধু থাকবো আমি। তার মানে উনি নিরপেক্ষতা, নিরপেক্ষ মানে উভয় পক্ষ। আপনি নিরপেক্ষ হলে তো কি বলবো, আপনি উভয় পক্ষ বলতে পারেন। পক্ষ, হ্যাঁ, 3 পক্ষ। আচ্ছা, 3টা পক্ষ যখন রয়েছে, তার মানে কি, কারো জন্য হার্মফুল হয় নাই, কারো বিরুদ্ধে করে না, কথা কয় নাই, কোনো ন্যায় কথা কয় নাই, জি হুজুর। এখন আপনি যদি এরকম ক্রাইসিস টাইম আসে, আপনি জাজ করতে পারবেন। যেমন প্রতিবেশী, আপনি 2টা লোক পাশাপাশি থাকে, 2 ভদ্রলোক। এখন 2 ভদ্রলোক পাশাপাশি থাকে, একজনের পোলা হয়েছে আর একজনের চাচা, ওই প্রতিবেশী 40 বছর একটা ওয়াল পড়ে গেছে। এই ওয়াল পড়ার পর যখন ওয়ালটা করতে গেছে, তো এই ভাতিজা তখন চাচাই বলে যে তোমার তো বলা হয় নাই বাবা, তোমাকে বাড়ির মধ্যে আমাকে 2 ফিট জায়গা রয়েছে। তাহলে সে এতদিন বলেন নাই আমার বাবা মারা যাওয়ার আগে? তো বলছি তোমার বাবাই গুরুত্ব দেয় নাই, এখন আর সেই ওয়ালটা করতে পারতেছে না। এই যে করতে পারতেছে না, তারপরে ফয়সালা কি হয়েছে পরের চ্যাপ্টার। এই যে করতে পারতেছে না, প্রতিবেশীটা কেমন দেখলো ওয়ালটা ভাঙার পর। তো আপনার এরকম ক্রাইসিস টাইম আসলে দেখবেন, ক্রাইসিস টাইমে আসলে, এবং ওনাদের বক্তব্য তাই মনে হয়েছে, ক্রাইসিস টাইম দরকার। ক্রাইসিস টাইম ছাড়া আপনি তাকে জাজ করেন। কেন বলি আমি বলি, তার মূল্যটা বলতেছি। কোনো অর্থবিদ যদি তার কাছে পাঠায়, মানতে হবে। উনি মানুক চাই না মানুক, মানতেই হবে। আমার কথা শেষ করতেন। উনি স্বাক্ষর না করলে প্রথম দফা এটা পাস হয়ে যাবে আফটার দ্য এক্সপায়ারি অফ 15 days, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো অর্থবিল ছাড়া অন্য কোনো বিল তিনি ফেরতও দেন, তারপর যদি আবার তার কাছে আসে সেকেন্ড টাইম আফটার দ্য এক্সপায়ারি অফ 7 days, এটা তার স্বাক্ষর ছাড়া কার্যকর হবে। তাহলে বুঝতে পারতেছেন যে কতখানি ভার তার উপরে, তার সিদ্ধান্তে কিছু আসে যায় না, সেটা দিয়ে প্রমাণ করেন যে তার ভার কি। এখন বলতে পারেন, একটা লোক যদি 15 বছর একটা পার্টির মহাসচিব থাকেন, কোনো সন্দেহ নাই তার গুণগত মান নিয়ে, কিন্তু প্রশ্ন তারপর কি স্বপ্ন দেখার কথা, দলীয়ভাবে স্বপ্ন দেখার কথা কি, পার্টির চেয়ারম্যান হবেন। বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি, এই 2টা দলের চেয়ারম্যান হবেন চিন্তা তো দূরের কথা, আপনার ভাবতেও পারবেন না, স্বপ্নও দেখতে পারবেন না, যদি আপনি নিয়মে আসেন, ধারাবাহিকতা। আপনি এটা বিষয়টা কেমন হচ্ছে জানেন, এই যে রাস্তা চলে যেতেছে, এই রাস্তা সোজা যাবে, সেই সোজা রাস্তার সামনে হঠাৎ করে একজন পাওয়ারফুল ধনাঢ্য ব্যক্তি কিংবা রাজনৈতিক ব্যক্তির একটা বাড়ি পড়ছে, রাস্তা কিন্তু ঘুরে যায় অন্য দিক দিয়ে। অর্থাৎ আমার রাষ্ট্রপতি হলো এরকম, আপনি পদে থাকতে থাকতে স্বপ্ন দেখবেন কি, আমার এরপরে আমি পার্টির চেয়ারম্যান হব। আপনি স্বপ্ন না চিন্তাই করতে পারবেন না। আমি বলছি না এটা ন্যায় না অন্যায়, সেখানে আমি যাচ্ছি না। যা ভাববার কথা তা না ভাববে, আপনি ডিঙ্গের রাষ্ট্রপতি হয়ে গেলেন, তাকে বানানো হইল, এ দিয়ে বোঝা যায় যে তার অবস্থানটা কতখানি গুরুত্বপূর্ণ। 1। 2 নম্বর হচ্ছে, আপনি যদি আমার কাছে বলেন যেটা প্রমোশন না ডিমোশন, আপনি যদি বয়সের চিন্তা করে আপনি যদি ভাবেন আমি একটু আরামায়েশে থাকবো,
সেটা আপনার জন্য অবশ্যই এটা ভালো পথ। কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন যে আজকেও আমার রাষ্ট্রপতির 2 দিন আগেও আমার বাসায় হাজার হাজার কর্মী আসতো আমি পার্টির মহাসচিব হিসাবে, এখন আমার কাছে কেউ যাবে না, আমি শুধু বঙ্গভবনের স্টাফ আরদালি চাপরাশি যারা সুপিরিয়র দায়িত্বে আছে বড় অফিসার তাদেরকেই দেখব। সেই কারণে আমি বলতেছি, সুতরাং রাষ্ট্রপতির বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় আর কোনো সময় ব্যয় করার প্রয়োজন নাই। গো টু অ্যানাদার চ্যাপ্টার। আমরা দেখলাম যে মন্ত্রিসভায় রদবদল হয়েছে, কিন্তু মন্ত্রিসভায় যে বড় ধরনের কোনো বদল হয়েছে ব্যাপারটি তা নয়। কেবল তথ্যমন্ত্রী পদে নতুন মন্ত্রী এসেছেন, আর যে পদ খালি হয়েছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদটা খালি হয়েছে, সেখানে নতুন মন্ত্রী এসেছেন। একজন মন্ত্রী আরো বৃহৎ দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ে। খুব বড় ধরনের কিছু হয় নাই। মন্ত্রিসভায় রদবদলের প্রয়োজনীয়তা কি ছিল, এবং এই রদবদল কি আদৌ সাধারণ মানুষের কাছে কোনো নতুন বার্তা বহন করবে? না, অবশ্যই করবে। কিভাবে? যখনই করবে, এই জন্যে যে 7 মাসে এসে একটা সরকার মানে সামান্য হলেও বড় হলেও একেবারে স্থবির অবস্থায় নাই। অর্থাৎ সে তার মন্ত্রিপরিষদের সদস্যদের ভাবছে, ওই মন্ত্রিপরিষদ সদস্য নিয়ে ভাবার মধ্যে দিয়ে সে জনগণের দিকে তাকাচ্ছে। অর্থাৎ এই কাজগুলো বাড়তেও পারে, কমতেও পারে, সরতেও পারে। তো আমার কাছে মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণত আমাদের দেশে প্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে, তো এই সিদ্ধান্তগুলো তার উপরেই নির্ভর করে এবং তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো আমাদের মানে দেশের মতো অনুন্নত দেশের গণতন্ত্র আর ব্রিটেনের গণতন্ত্র বা অন্য কোনো একটা অস্ট্রেলিয়ান গণতন্ত্র, এর ভিতরে মাত্রাগত দিক থেকে হয়তো অনেক আলোচনার সুযোগ থাকবে, কিন্তু পরিবর্তন প্রধানমন্ত্রীর উপরেই নির্ভর করে। সারা যদি মনে করে ওই মানুষটা ওই জায়গাটাই এতদিন দায়িত্ব পালন করছেন, সফল ব্যক্তি, তাকে অন্য জায়গায় দিয়ে যে অসফল হয়েছে সেই জায়গায় দিয়ে সেই জায়গায় সফল করুন, অথবা তিনি ব্যর্থ হয়েছিলেন। সেই ধরনের কোনো পরিবর্তন তো দেখা যায় না। মূলত তথ্যমন্ত্রীকে উপদেষ্টা করা হয়েছে, নতুন তথ্যমন্ত্রী এসেছেন, আর এর বাইরে কোনো মন্ত্রণালয়ে তো বড় পরিবর্তন আসে নাই। তার মানে কি বিএনপি মন্ত্রীরা সকলে সমভাবে সাকসেসফুলি সফলতার সাথে মন্ত্রণালয় চালাচ্ছেন না? সেক্ষেত্রে কিছু কিছু সমালোচনা তো মানুষের মধ্যে আছে, যেমন এখনো হাম নিয়ন্ত্রণ করতে সক্ষম হন নাই স্বাস্থ্যমন্ত্রী, এখনো সড়কের ক্ষেত্রে নানান ধরনের অব্যবস্থাপনা রয়েছে, যার মধ্যে ব্যাটারি রিক্সা এবং চার্জ। একদিকে বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে ব্যাটারি রিক্সা সব বিদ্যুৎ খেয়ে ফেলছে, আরেকদিকে সড়কে তো ব্যাটারি রিক্সা অহরহ চলছে কোনো লাইসেন্স পারমিট কিছু ছাড়া। আবার এর বাইরেও আরো মন্ত্রণালয় নিয়ে কথাবার্তা রয়েছে, কিন্তু তো সেই সব ক্ষেত্রে কি কোনো কার্যকরী? হয়তো এমন হতে পারে যে মানে আমরা শুধু দুজনের কথা বলেছি, এটা এভাবে না বললেও হয়তো হতো, কিন্তু এরকম আমরা লক্ষ্য করছি যে না, আপনি কেন বলতে পারেন না? যেহেতু দেশে গণতন্ত্র আছে, যে কোনো বিষয় নিয়েই, যেহেতু এটা জনগণের সরকার, জনগণের এই সরকার। ব্যাংকিং খাত চূড়ান্ত বিশৃঙ্খলা এখনো কাটে নাই সেইভাবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্যাগুলো আপনি বললেন যে এই সমস্যাগুলো আরও মীমাংসাযোগ্য ছিল এবং মীমাংসা হতে পারত, কিন্তু হয় নাই। কিন্তু আলোচনা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ দিক। হয় নাই যেমন হবে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা যখন আলোচনায় উঠে এসছে যে সড়কে এই জিনিসগুলো খুব বেশি পরিবর্তন হয় না, আগের মতোই চলছে, অথবা কিছুটা হয়েছে, এটা আরও বেশি হওয়া উচিত ছিল। এটা একটা, যেমন হামের প্রসঙ্গ নিয়ে আসলেন, যে কেউ সুস্থ মানুষ আমাদের মতো দেশে অতীতে কি হয়েছে তার থেকেও বড় কথা এখন কি হচ্ছে, মৃত্যু হাজারের কাছে পৌঁছে যাচ্ছে, মানে আছে না? তো এটি কেউ সহজভাবে নিবে না। আমি মৃত্যুটাকে শূন্য নিতে পারবো কিনা, আর অতীতে দুই একজন যে হামে মারা যায়নি এমন না, কিন্তু এখন এই মৃত্যুটা নিয়মিত হয়েছে এবং মানে আমাদের চোখের সামনে হচ্ছে। তাহলে কি কি পদক্ষেপ নিলাম, যদি নিয়ে মনে করি এখন হচ্ছে না, তাহলে আমি আরও কি পদক্ষেপ নিতে বাকি আছে, সেগুলো আলোচনা তো হতে পারে। আর না হলে পরে আপনি এই সমস্যা চিহ্নিত করবেন কি করে? তবে হ্যাঁ, একটি সরকারের বিষয়টা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, খারাপটা হলে ভালোর দিকে নিয়ে যাওয়া, আর যদি ভালো থাকে সেটা ধরে রাখার চেষ্টা করা। তো সেসব ক্ষেত্রে যখন আলোচনা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শুভ লক্ষণ। মানে একটা সরকারের জন্য একটু বিব্রতকর হতে পারে, কিন্তু আলোচনা যদি হয়, সেখানে ব্যর্থতার আলোচনা যদি থাকে, সরকার সেখান থেকে অনেক কিছু নিতে পারে। এই যে আমরা
আলোচনা করছে। সরকার যদি সহজভাবে নেয়, আলোচনাটা তাদের পক্ষে যাবে, তারা এখানে সংশোধন হওয়ার সুযোগ থাকবে। আর যদি এটা কেন কালবেলার ওই আলোচনাটা এটা করলো, খারাপ থাকলেও এখন করার দরকারটা কি, তাহলে আমার বিবেচনায় ওটা ঠিক গণতন্ত্রের সঙ্গে যাবে না। আর এটি 18 বছরের লড়াইয়ের ফসল। এইখানে যে মারা গেছে তারও যেমন রক্তের ব্যাপার আছে, যে মারা যায় নেই সেও রাস্তায় ছিল, সে আমার ভোট দিচ্ছে কি দেয় না, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছে, যারা আমার ভোট দিছে আমি তাদের যেমন প্রধানমন্ত্রী, যারা আমার ভোট দেয় নাই তাদেরও আমি প্রধানমন্ত্রী। অর্থাৎ সব মানুষ বা সারা দেশের, উনি তো বিএনপির প্রধানমন্ত্রী না, উনি দেশের প্রধানমন্ত্রী। সেই বিবেচনা থেকে আমার কাছে মনে হয় যে এই যে জিনিসগুলো, ওই যে বিশেষত শিশুদের যে হামের মৃত্যু, এটা আমার কাছে মনে হয় যে 6 মাসের মধ্যে আরও সিরিয়াসলি দেখা উচিত ছিল। আমি নিজে ওই দলের মানে একটা দায়িত্বশীল অবস্থায় আছে, যেতে হয় নাই, সেটা নিয়ে আরও শক্ত এবং বাস্তবোচিত পদক্ষেপ নেওয়া ছোট্ট উচিত। প্রশ্ন করে আমি আবার রাজ্জাকি সাহেবের কাছে যাই। সেটি হচ্ছে যে যদিও তিনি দেশের প্রধানমন্ত্রী, তার আচরণের আমরা অনেক আশার জায়গা খুঁজে পাই, কিন্তু একটা অভিযোগ তো আসছে যে নিয়োগের ক্ষেত্রে তো বিএনপি এবং বিএনপি সমর্থক ছাড়া খুব সেরকম কোনো দলীয় সম্পর্কহীন ব্যক্তিদেরকে আমরা দেখতে পাচ্ছি না কোথাও গুরুত্বপূর্ণ পদে। হয়তো 6 মাসের ভিতরে দেখতে পান নাই, ভবিষ্যতে পাবেন। এখন প্রথম চোটে সে তো তার দলের যারা চারিপাশে ছিল বা তিনি প্রত্যক্ষভাবে যাদেরকে দেখছেন অনেক বিপদের মধ্যেও তারা এই ভূমিকা লো, তো বোধহয় প্রথম লিস্টে তাদের নামগুলো আসছে, দ্বিতীয় লিস্ট তো আসতে পারে। আর মিত্র দলগুলির মধ্যে এক ধরনের মন্ত্রিসভা বণ্টিত হয়েছে, কিন্তু অনেকের অভিযোগ রয়েছে যে মিত্র দল থেকে যারা মন্ত্রিসভা পেয়েছেন তারা অনেক ক্ষেত্রে অনভিজ্ঞ, কারণ তারা সেইভাবে কোনো সরকারি দায়িত্ব কখনো পালন করেনি। একই কথা সামনে বলা যায়, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ধারাবাহিকভাবে আসবেন। আমরা জনাব আবু হেনা রাজ্জাকি আপনার কাছে আসি। স্থানীয় ভোট সামনে রেখে বিএনপি বলেছে যে তারা দলকে পুনর্গঠিত করবে, কিন্তু আগের মতোই সকল দায় দায়িত্ব দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপরেই দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি একটু আগে সমালোচনা করছিলেন, বলছিলেন যে একক সিদ্ধান্ত দল দিয়ে দিয়েছিল তাকে, তিনি মনোনীত করেছেন যিনি রাষ্ট্রপতি হবেন। তাহলে সকল সিদ্ধান্ত এককেন্দ্রিক করে ফেললে কি এরকম হয় যে প্রধানমন্ত্রীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয় এবং সেসব ক্ষেত্রে অনেক সময় ব্যক্তিত্ব সীমাবদ্ধতা থাকে? সেক্ষেত্রে কি এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এবং দুদু ভাই শেষ কথা দিয়ে শুরু করি। এটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, কিছু হলেই নেতা কর্মীরা গিয়ে বলতো আপনি যা বলেন সেটাই, এবং উনি ওনার মনের ইচ্ছা মতো লোক। আপনি এই কথা বললে ওই যে আপনি বলতে পারেন শুধু দল বদল হয়েছে আর কিছু হয় না, ওই এক কথায় যদি বলি, যাই হোক দুদু ভাই এটাতে শেষ শুরু করি। দুদু ভাই বলছেন 6 মাস যাবত আপনি কি দেখছেন দলীয়ভাবে নিয়োগ হয় কিংবা এই সেই, তো দুদু ভাই বলল পরিবর্তন তো হইতে পারে, হোক, আশা করেন। আমরাও চাই 6 মাসে উনি অধৈর্য হতে নিষেধ করেছেন। হ্যাঁ, আমরাও চাই যে সামনে পরিবর্তন আসুক, দুদু ভাইয়ের মতো যোগ্য লোকের মন্ত্রী বানাক, সেটা আমরা চাই। কারণ মন্ত্রী আমার প্রশ্নটা ভিন্ন, ওনাকে বানালো তো উনি দলেরই হবে। আমি প্রশ্নটা করেছিলাম যে দলের বাইরেও দুই একজন। আমি ওখান থেকে আসতেছি, অনেকগুলো কথা বলুন, সেটার জবাব দিচ্ছি। আপনি একটা প্রশ্ন করছিলেন যে মন্ত্রণালয় মন্ত্রিত্বকে সরাই দেওয়া হয়েছে, এটা কেমন হইল ধারণাটা? দুদু ভাই বলছেন যে উনি হয়তো খুব ভালো পারফরমেন্স করছেন, এটা বলছে। এখন আমার প্রশ্ন এটাও বলছেন আশা হারাতে না করেছেন, 6 মাস তো মাত্র হলো, ঠিক আছে। আরো প্রশ্ন হচ্ছে যে আপনার যদি একটা মন্ত্রীর পারফরমেন্সটা ভালো থাকে, তাহলে আর একটা খারাপ মন্ত্রণালয় যেটা ভালো করা যায় নাই সেখানে সরাই দিলে এক কথা ছিল, কিন্তু আপাতত তাকে উপদেষ্টার মর্যাদায় রাখা হয়েছে। তার মানে হচ্ছে আপনি দেখবেন দুইটা পার্ট কিন্তু বাংলাদেশে, একটা পার্ট সরকার আর একটা পার্ট জনগণ। সরকার প্রধানের কাছে জনপ্রিয় ব্যক্তি মন্ত্রণালয় পায় কিনা, নাকি জনগণের কাছে জনপ্রিয় সেই মন্ত্রণালয় পায় কিনা? আমরা যে অ্যাক্টিভিটিস দেখি তাতে পরিষ্কার সরকার প্রধানের কাছে যিনি জনপ্রিয় থাকবেন, গ্রহণযোগ্য থাকবেন, তাকেই মন্ত্রী বানানো হয়। তার টিম। আমি সেটাই বলছি। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, আপনার কোনো বক্তব্য যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, সে নিশ্চিত থাকেন আপনার সেই বক্তব্য সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? আমি দেখি নাই অতীতে, মানে আমরা যে কথাগুলো বলি, মানে তাহলে আপনি বলতে চাইছেন যে দলের মধ্যে কোনো ব্যক্তি জনপ্রিয় হলে সরকারের কাছে জনপ্রিয় থাকে না? আমি শেষ করে সেটাই বলছি।
আরও সহজ বলি, ইফ ইউ আর লাভ বাই দ্য পিপল ইউ উইল বি হেটেড বাই দ্য গভর্নমেন্ট, অ্যান্ড ইফ ইউ আর লাভ বাই দ্য গভর্নমেন্ট ইউ উইল বি হেটেড বাই দ্য পিপল। ভেরি সিম্পল। কারণ সরকার তো 100% মানুষের মন জোগাইতে পারবে না, যেহেতু পারবে না, এবং যখন সরকার দেশ চালাবে তখন সাংঘাতিক জনপ্রিয় একটা লোকরে আইনা আপনি বানাবেন, কিন্তু আমি সরকার প্রধান, আমার কাছে ভাল লাগে না, আমি তাকে মন্ত্রী বানাবো, অ্যাবসার্ড। সে কারণে বলছি যে এটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হচ্ছে এই রাষ্ট্র মন্ত্রণালয় বদলানোর সাথে যদি তাকে অন্য একটা মন্ত্রণালয় দেওয়া হয় তখন আপনি বলতে পারেন হি ওয়াজ এ ভেরি কোয়ালিফাইড মন্ত্রী, এবং তাকে এখান থেকে সরে আরেকটা মন্ত্রণালয়টা দিছে, সেটা কিন্তু দেওয়া হয় নাই, দিলে আমরা বুঝবো। তৃতীয় কথা হইল এই যে ওই মন্ত্রণালয় থেকে একজনের রাশিদুজ্জামান মিল্লাত সাহেবের পদোন্নতি হচ্ছে, উনি পূর্ণমন্ত্রী হচ্ছেন একই মন্ত্রণালয়, তাহলে ওনার এটা সাকসেসের একটা পরিচয়। আমি তো নিষেধ করছি না সেটা, ওনার তো মন্ত্রণালয় আছে, কিন্তু যাকে সরাই দিলেন তাকে তো আপনি বলতে পারবেন না, সরাই অন্য মন্ত্রণালয় দিলে আপনি বলতে পারবেন ইয়েস তাকে আমি এখান থেকে ওখানে নিলাম। সুতরাং বাংলাদেশের যে এই যে আরেকটা কথা বললো দুদু ভাই, অবশ্যই প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, সকলের বলতে কি দেশের প্রধানমন্ত্রী সকলের, কিন্তু প্রশ্ন হচ্ছে ধরেন দুদুভাইয়ের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রীও আমার এই প্রধানমন্ত্রী সবার, আমি তাই বলতেছি, আবার আপনার প্রধানমন্ত্রী উনি, কিন্তু 3 জনের মধ্যে সবচেয়ে বেশি ফিল করে কে যে আমি পাওয়ারে আছি? এই 3 জনের মধ্যে কে বেশি ফিল করে? দুদু ভাই, কারণ উনি সরাসরি দলের সাথে আছেন। তার মানে হচ্ছে এই আমি না না এখন এর মানে আমি যখন ফিল করতে পারতেছি না যে আমি ক্ষমতায়, তার মানে প্রধানমন্ত্রী সবার না, আমাকে তো ফিল করতে হবে। স্বাভাবিক প্রক্রিয়া না, তো নাম তো স্বাভাবিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে হবে না। আপনার গায়ে কোট আছে, আমি কি এটা ফিল করতে হবে যে কোটটা আমার? সেটাই বলতেছি, কারণ বলাই তো হইতেছে যেমন কয়েকদিন একটা জরিপ দিছে, হাউ ফার ইট ইজ টু অন্য কথা। আপনি তো 51% ভোট পাইলে আপনি 51% লোক হয়তো ভাবতে পারে যে উই আর ইন পাওয়ার বা আমরা ক্ষমতা, কিন্তু আপনি 100% বলতে আমাকে ফিল করতে হবে। আমি তো ফিল করছি না, আমি যে রাষ্ট্রের ক্ষমতায় আছি আমি তো ফিল করছি না। দুদুভাই কিন্তু পাওয়ারে না, দুদুভাই কোনো মন্ত্রণালয় নেই, আমি বলি দুদুভাই কিন্তু কোনো মন্ত্রণালয়তে নাই, কোনো মন্ত্রী না উনি, মনে করেন। তারপর দুদুভাই ফিল করে উনি একটু পাওয়ারে আছে, অবশ্যই এত বছরের সংগ্রাম। আরে ভাই কথা তো সেটাই বলছি, আমি তো ফিল করতে পারতেছি না, আমি যেহেতু ফিল করতে পারতেছি না, কাজে আমি সবার প্রধানমন্ত্রীকে আমরা ধরবো কিভাবে করাবে? ওনার এই বক্তব্য খুবই দার্শনিক হয়ে গেল, কেননা জনগণ ভোট দিক বা না দিক, যখন প্রধানমন্ত্রী সকলের জন্য কাজ করে ফিল করতে হবে, যখন তিনি এরকম প্রধানমন্ত্রী হবেন না যে সেতুটা আগে তার নিজের জেলায় পরে অন্য জেলায়, কিংবা দলের মধ্যে বা দেশের মধ্যে এরকম হবে না যে কোনো জেলা বেশি গুরুত্ব পায় কোনো জেলা কম গুরুত্ব পায়, তখন মানুষ ফিল করে যে না উনি সবারই প্রধানমন্ত্রী। তো সেটাকে আমরা ইউনূস সাহেবের সময় দেখেছি যে চট্টগ্রাম বেশ অনুভব করছিল ক্ষমতায় আছে, তারপরে শেখ হাসিনার সময় গোপালগঞ্জ বেশ অনুভব করতো যে তারা ক্ষমতায় আছে, এবং এখনো কিছু কিছু কাজে কিন্তু এরকম মনে হচ্ছে, যেমন পিঙ্ক বাস চালু হয়েছে দেশের 2টা শহর, 3য় শহর বগুড়া। তো মানুষ কিন্তু এরকম কিছু কিছু জায়গাতে সমালোচনা শুরু করেছে। কারণ আপনার কি মনে হয় যে আসলেই এই দায়িত্বটা কার, মানে এটাকে ফিল করাতে হবে নাকি এইটা হচ্ছে এখনই যে সকলের এটা মনে হচ্ছে? শোনেন, ক্ষুধার্ত মানুষের সামনে যদি কেউ 1 প্লেট খাবার দিয়ে যায়, খাবারটা মুখ কোকে দিয়েছে, খাবার পরে যখন সে তৃপ্তির সঙ্গে থাকে না, তখন মনে হয় জিজ্ঞাসা করি এত সুন্দর খাবার কে দিল। কিন্তু ক্ষুধার্ত মানুষ প্রথমে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাত ধুয়ে বা হাত না দিয়েও খেতে বসে যেতে পারে। তো মানুষ ভালো থাকলে পরে সে খুশি হবে, নো ডাউট। বেকার ছেলে চাকরি পাইছে, সে খুশি হবে। রাস্তায় নির্বিঘ্নে ঘুরতে পারে, বিশেষত মেয়েরা, সে খুশি হবে। সে তখন জিজ্ঞাসা করবে এখন দেশের প্রধানমন্ত্রীকে, তখন আর তার বলে দেওয়া লাগবে না যে অমুক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী বা অমুক দেশের প্রধানমন্ত্রী। তা আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে একজন সরকার গঠন করছে বা একটা দল সরকার গঠন করছে, এটি মানে সেই দলের জন্য নিঃসন্দেহ বা সেই দলের জন্য যারা কাজ করছে এবং যেই দলকে যারা ভোট দিয়েছে তারা খুশি হবে। যেমন যারা জামাতকে ভোট দিয়েছে, যে জামাত একটা ওয়েব সৃষ্টি করার চেষ্টা করছে, মানে তারাই ক্ষমতায় আসছে, বিশেষত সোশ্যাল মিডিয়াতে তারা ক্ষমতায় চলে এসেছে। তো ওই মানুষটাকে বিশ্বাস করছে যে ভোটটা দিলে জামাত এতদিনের পর হয়তো ক্ষমতা আসবে, মানে বিশ্বাস করেই তো জামাতকে সে ভোট দিয়েছে। সে বিরোধী দলের লোককে ভোট দিচ্ছে এমন তো না,
সাধারণ মানুষের কথা বলছেন। হ্যাঁ, যে সংসদীয় আসনে যিনি যেতেন ওই সংসদীয় আসনের লোকেরা এটা চিন্তা করে ভোট দেয় যে এখানে ভোট দিলে তারা সরকার করবে। তারা সরকার করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে কি, ও জামাত ওইটা ওয়েবটা তৈরি করলো, এটা তো প্রতারিত হয়েছে। ওই সাধারণ ভোটারের কথা বলছে, ও তো দল করে না, সাধারণ ভোটার ওকে বিশ্বাস করে ভোট দিচ্ছে, তো আদতে তো সে ক্ষমতায় যায় নাই। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে আপনি বিশ্বাস অবিশ্বাসের থেকে বড় কথা দৃশ্যমানটা কি সেটি যে ধরতে পারে, তার জন্য অনেক কিছু সামনে আসতে পারে। এখানে একটা রসিকতা করি, না না, আমি এই কথাটা জামাতে ইসলামের যে প্রতারণার কথা বললেন, কিন্তু সেটা তো 50% হয়েছে, কারণ তারা তো একই সাথে পরকালের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে এই ভোটাররা তো পরকালে যাওয়ার আগে বুঝতে পারবে না। সরকারের থেকে মৃত্যুর পরে ওইটা ধরছে সে। বেহেশত তো আছে। না না, ওইটা ওর কাছে আছে বেহেশতের ব্যাপারটা মুখ্য হয়েছে, এই জন্য 50% এখনো আশা আছে। না না, ওইটা ভোট দেওয়ার পরে না না, আপনি যেটা একটু আগে দার্শনিক কথা বললেন না, তা আমি একটু দার্শনিক লাইনে যাওয়া যায় কি, কারণ আলোচনাটা দার্শনিক ব্যাপার উঠছে, তো সেই জন্য দার্শনিকের ভাবে এই কথাটা বললাম। মুখ্য কথা হচ্ছে মানুষ ভালো থাকতে চায়, মানুষ চাকরি চায়, মানুষ ধরেন বিপদমুক্ত জীবনযাপন করতে চায়। এইগুলো তো মুখ্য আমাদের, এই জন্যই তো লড়াই, এই জন্যই মুক্তিযুদ্ধ। এবং বর্তমান সরকার যখন এই ঘটনাগুলোর মধ্যে আস্তে আস্তে নিয়ে যেতে পারবে জাতিকে, এটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় অর্জন। যেমন একটা বেকার ছেলে, সেই পড়ালেখা করছে এমন এমন ঘটনা না, তার মা, তার পরিবার, তার পিতা, তার ছোট ভাই বোনগুলো তার দিকে তাকিয়ে আছে, সে যখন ফিল করে না, সেই যন্ত্রণায় কাতর হয়। তার একটা চাকরি খুব জরুরি, সে কিভাবে চাকরি পাইছে এটার থেকেও বড় কথা, সে চাকরি পাইছে, তখন কিন্তু সে একটা দায়িত্ব নেই। সে তো রাষ্ট্র বা অন্য কোনো ব্যাপারের থেকে তার পরিবার তার কাছে খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার কাছে মনে হয় যে কোনো সরকার যখন মানুষকে সামান্যতম তার ভাবনা বা স্বস্তি এনে দিতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এখন সেটি 6 মাস হোক, যদি নাও হয়ে থাকে, আগামী সময়গুলোতে এই সরকার যত সাফল্যের মুখ দেখবে, শুধু সরকারের জন্য না, দেশের জন্য এটা অত্যন্ত ভালো কাজ হিসাবে চিহ্নিত হবে। এই 6 মাসের পর কি আরেকটা স্লট, আরেকটা 6 মাস? না না না, আমি সেই স্লটের কথা বলছি। স্লট আমি এই 6 মাসের পার করছেন আপনি। এখন যে আমার ছোট মেয়ে ওই গাড়িতে যখন যায় না, বাবা কতটুকু আসলাম যদি বলে 1 মাইল, তারপর আবার সে 10 মিনিট পর বলে বাবা কতটুকু আসলাম, যদি আবার বলে 1 মাইল, তাহলে বলবে আগেরটার সঙ্গে কি প্লাস হলো নাকি? তো আমার কাছে রাজকীয় ভাইয়ের কথা মনে হচ্ছে আমার ছোট মেয়ের যে কথাটা তার থেকে উপরে যেতে পারে। বলেন 6 মাস, আমরা সবসময় সরকারের সফলতা ব্যর্থতা যদি আপনাকে আমরা বলি চিন্তা করতে এই 6 মাসে, তাহলে আপনি কি সরকারের কোনো ব্যর্থতার জায়গা দেখেন, বৃহৎ কোনো ব্যর্থতার জায়গা দেখেন? দেখেন, তার আগে আমরা একটা কথা পাইছি কিন্তু সবসময় 6 মাস হানিমুন পিরিয়ড, আমরা 6 মাসের কথা, এই টক শো তো নানান 6 মাস হানিমুন কোনো দম্পতি করে না। না শোনেন না, বলছে কিন্তু 6 মাস কোনো খুব বড় সময় না, 6 মাস মূল্যায়ন করার সময় না। আমি এই জন্য জানতে চাইছি কোন মাস থেকে আমরা মূল্যায়ন শুরু করব। আর এই 6 মাস যে মূল্যায়নের সময় না, এটি কি রাষ্ট্র সরকার প্রধান বলছে নাকি দলীয়ভাবে বলা হয়েছে, না নির্বাচনের আগে বলা হয়েছে যে আমরা নির্বাচনে ক্ষমতায় আসবো, প্রথম 6 মাস কিন্তু আমরা এইটা সেইটা পারবো না। সরকার তো প্রথম 6 মাসে অনেক ক্রাইসিসের ভেতর দিয়ে গিয়েছে। সারা দুনিয়াতে যুদ্ধ লেগে যে এইভাবে তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাবে, এনার্জি টার্মিনাল আগুন ধরবে, এটা তো সরকারের হাতে নেই। বেশ ভালো, এই সরকার ক্ষমতা আসার আগে বলছিল নির্বাচিত সরকার আসলে কোন সংকট থাকবে না, এবং আমাদের আজকের রাষ্ট্রপতি তিনিই বলছেন। কিন্তু নির্বাচনের পরে যে সংকট, তার ভিতরে বিদ্যুৎ আর গ্যাসেই যদি আমি থাকি, এটার জবাব আবার দিচ্ছে। জবাবটা কি? উত্তরাধিকার সূত্রে পাইছি আমরা। সেজন্য আমি কথাটা আবার রিপিট করি, উত্তরাধিকার সূত্র যদি ধরেন আমরা কি মিন করছে বুঝছি, 15 ইয়ার্স আওয়ামী লীগ, এটা হলো উত্তরাধিকার। 18 মাসের ইউনুস সহ বলতেছি তো, আমি আসতে দেন। 15 মাসের ইয়ার্সের পরে 18 মাস ইউনুস, তারপরে 6 মাস আজকে আমরা। তাহলে এই উত্তরাধিকার সূত্রে ক্রাইসিসটা ডাইরেক্ট ফেস করেন, রিসিভ করছেন ইনি এই 18 মাস হলো। তার আগে আবার 2 ইয়ার্সের একটা অন্তর্বর্তী সরকার ছিল না, সেটা তো অনেক আগের কাহিনী। অন্তর্বর্তী সরকার তো বহু আগে, 2008-এ বিএনপি আসলে প্রায় 17.5 বছর, 18.5 বছর। ওইটাই তো বলতেছি, ইউনুস সাহেবের যে 18 মাস, সে ডাইরেক্ট উত্তরাধিকার সূত্রে নিছে। এরা নিছেন কিন্তু ইউনুস সূত্রে। এই ইউনুস সাহেবের এই যে 18 মাস, এই 18 মাসেও বিদ্যুৎ আর গ্যাস এই অবস্থায় ছিল না। তো ডাইরেক্ট রিসিভ করছেন যিনি ক্রাইসিস, সে ভালো রাখলেন।
আর তার থেকে এই যে না, যেটুকু কিন্তু ইউনূস সাহেব তার থেকে যাওয়ার আপনি 3 দিন আগে একটা চুক্তি করে গিয়েছেন গ্যাস কিনতে হবে নির্দিষ্ট দোকান থেকে। হ্যাঁ। আবার ইউনূস সাহেব তার আগে যে গ্যাসের যে টার্মিনাল সেটার চুক্তি আওয়ামী লীগ দুর্নীতি করেছে এটা বলে বাতিল করে দিয়েছিলেন। হ্যাঁ, ভালো কথা তো। তো যে কারণে এই অক্টোবর মাসে নতুন একটা টার্মিনাল আসার কথা ছিল, এটা এখন আসছে না। বিএনপিকে এখন মানে সরাসরি এটা খুঁজতে হচ্ছে, মানে বিএনপি ক্ষমতা সিঙ্গাপুর থেকে জোগাড় করতে। বিএনপি ক্ষমতা আসার পরে এগুলো জানছে। না, দেখেছে তারা, কিন্তু তাদের তো হাতে ক্ষমতা ছিল না। তারা কি বেশ করবে? বেশ, তাহলে বলতো ক্ষমতা আসলে এই জিনিসগুলো হবে। বলছে সংকট থাকবে না, এক লাইনে বলছে, এক লাইনে বলছে কোনো সংকট থাকবে না, নির্বাচনই একমাত্র রাস্তা। কথা বলছে কিনা, তার সাথে আপনি এগুলো অ্যাড করছিলেন? আপনি যদি তর্কে আসেন, আপনি তো সেটা অ্যাড করেননি। এটা বড় তর্ক হবে। হ্যাঁ। তাহলে আপনি কি মনে করেন যে বিএনপিকে সংকট মোকাবেলা করতে পারছে না, নাকি পারছে? পারছে না। এক। দুই, আপনি আমার গ্যাস দিতে পারতেছেন না, গ্যাসের ফুল বিল নিচ্ছেন। আমি কিন্তু 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পাইলাম না, মনে করেন ফর এক্সাম্পল গ্যাস, কিন্তু আমার গ্যাসের বিল কি কোনো কম আছে? রেট তো ফিক্সড গেল। এক। সেটা যদি মিটার না থাকে, মিটার না থাকলে আমি মিটার না থাকলে কথাই তো বলছি। 2 নম্বর আসেন, আপনি যে বিদ্যুৎ বিল আমাকে দিন, বিদ্যুৎ বিল ওভার প্রাইস, বিদ্যুতের যে বিল হয়েছে অলমোস্ট ডাবল, 40% যাচ্ছে ক্যাপাসিটি চার্জ। পাশাপাশি বিদ্যুৎ সম্পর্কে বলছেন কি 2 বছরের মধ্যে আমরা লাগবে সময়। ভালো কথা, মেনে নিলাম। আপনি জনগণ একটু বুঝান যে 2 বছর সময় লাগবে, কিন্তু বিদ্যুতের দামটা বাড়াইছি এই কারণে। ক্লিয়ার করে যদি জনগণকে বুঝাইতে পারেন, জনগণ কোনো কথা বলবে না। যেন কিন্তু আপনি কিছু না বুঝলে আমার কাছে টাকা নিয়ে 40% ক্যাপাসিটি চার্জ দেন। জনগণকে যেভাবে বলতে পারতেন 2 বছরে বিদ্যুৎ দিতে পারবেন না, একই কায়দায় বলেন না আমি 2 বছরের ক্যাপাসিটি চার্জ দিতে পারবো না, কারণ ওখান থেকে আমি কোনো বিদ্যুৎও পাচ্ছি না, ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। তাহলে অনেক জায়গাতে ক্যাপাসিটি চার্জ বন্ধ করা হয়েছে। কোথায় বন্ধ করেন সেটা আমার সেকেন্ডারি, দিচ্ছেন কোথায় সেটা বলবেন। 2, এটা যদি বলতে পারেন, জনগণকে বলে ফেলতে পারেন এত সহজে, তো ক্যাপাসিটি চার্জ যারা দিয়েছেন তারে বলতে পারেন না কেন? এবং শুধু তাই না, তাদেরকে বললেই জনগণ আপনার সাথে থাকবে। এবং যে সরকারের সাথে জনগণ থাকে তাকে চলে যেতে হয় না। যেমন শেখ হাসিনা এক সময় চলে গেছে যখন জনগণ মানে রাখতে আমরা পারেন। একেবারে শেষ মন্তব্য নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমার একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। আমাদের একজন কর্মসহায়ক ব্যক্তি ছিলেন বাড়িতে, উনি মাঝে মাঝেই একটা গান গাইতেন, রিক্সাওয়ালা মাতোয়ালা। এই গান আদৌ ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার মনে পড়ে। তো এই যে এখন যে রিক্সাওয়ালা ব্যাটারিওয়ালা এরা যে সমস্ত বিদ্যুৎ নিয়ে ফেলছে, প্রায় নাকি 2000 মেগাওয়াট বিদ্যুৎ তারা চার্জিং করে, এবং সরকার বলছেন যে তাদেরকে সৌর বিদ্যুৎ দিয়ে চার্জ করতে হবে, এটা তারা একটা নির্দেশ জারি করেছেন। কিন্তু মানুষ তো বিদ্যুৎ পাচ্ছে না, এবং বিদ্যুতের অভাবে কলকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিক্সা চালানো কি খুব জরুরি? কলকারখানা বন্ধ রেখে আমরা এত রিক্সা কেন রাস্তায় রেখে দিলাম? এবং এই রিক্সা নাই কোনো রেজিস্ট্রেশন, নাই কোনো ট্যাক্স, এরা চলছে এবং একদম রাজধানী শহরের রাস্তা বন্ধ করে দিচ্ছে, গতিরোধ করছে। এইরকম একটা অবস্থার মধ্যে বিদ্যুতের সংকট, মানুষ কিন্তু এটাকে খুব নেগেটিভলি নিচ্ছেন। তো একটু আগে আমরা দেখলাম রাজ্জাক সাহেব বেশ নেতিবাচক মন্তব্য করলেন। আপনি একটা ইতিবাচক কিছু আমাদেরকে শোনান, যার মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। না, সরকার কিন্তু অলরেডি সমস্যাগুলো চিহ্নিত করেছে। মানে আপনি যে কথাগুলো বললেন যে রিক্সা যেটা আছে, রিক্সার কোনো নাম্বার নেই, ট্রেড লাইসেন্স নাই, মানে এরকম একটা রাজধানী লেভেলে যেটা চলা, এবং লাইন ধরে রাস্তা থেকে যে বিদ্যুৎ চুরি হচ্ছে সেটা ভিডিও পর্যন্ত আছে। তো এটাকে মোকাবেলা করার জন্যে সরকার কিন্তু ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে, এটাকে পরিসংখ্যানের মধ্যে নিয়ে আসা। আদতে রিক্সা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে কিন্তু তারা কোনো জায়গায় আছে 20 লাখের অধিক রিক্সা এখন রাস্তায় আছে। তো সেই জায়গাটা তাদের স্থানটা কোথায়? যেমন আগে এটা ম্যাক্সিমাম এই প্রধান সড়কে ছিল না, রাজধানীতে তো ছিলই না। তো এখন তারা রাজধানীতে এবং প্রধান সড়কে চলে আসে, যে কারণে দুর্ঘটনাও প্রচুর হচ্ছে। তবে এর মীমাংসা সরকারের তড়িৎ ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। সরকার বলছে এগুলো বিপদ ঘটাচ্ছে, বিদ্যুতের ক্ষেত্রে চুরি মানে বেড়ে গেছে। তো এটা সেই বলা পর্যন্ত থাকলে মীমাংসা তো হবে না, আরও বরঞ্চ বাড়তে থাকবে। আমাদের দায়টা নিতে হবে এবং সেটা মীমাংসার দিকে এগোতে হবে।